আমি তো এটা বুঝতে পারছি না যে আমাকে নিয়ে কেন কথা হচ্ছে। শঙ্খ, তোমার বোঝা উচিত একটা মেয়ের কেরিয়ার তুমি নষ্ট করছো, ধ্বংস করছো। আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে আমার ছেলে এতটা কাপুরুষ হবে। সে তার স্টুডেন্টকে এমন ভাবে ইনসাল্ট করেছে যে সে শহর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। অবশ্য তাতে তোমার কিছু আসে যায় না। অদিতির ওপর রাগ করে তুমি মোহরকে এই শহরের কলেজে পড়তে পর্যন্ত দিলে না। বাবা, তুমি না জেনে কারোর সম্পর্কে কোনো কথা বলো না প্লিজ। 100 বার জেনে কথা বলছি। তুমি মেয়েটিকে অপমান করেছো, তুমি মেয়েটিকে খুব খারাপ ভাষায় অপমান করেছো। সেটা কি মিথ্যা? শি ডিজার্ভ ইট। তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে? তুমি কেন তার চরিত্র নিয়ে এরকম বড় বড় কথা বলেছো? সে তোমার স্টুডেন্ট। তার চরিত্র সম্পর্কে জানার কোনো সুযোগ কি তুমি কোনোদিন পেয়েছো যে তাকে এই ভাষায় তুমি কথা বলেছো? আমরা তাকে জোর করেছিলাম এসিপির কাছে যাওয়ার জন্য, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছিল। সেই জন্য সে এসিপির কাছে গিয়েছিল। সেখানে তো তুমিও গিয়েছিলে। একটা ছেলে একটা ছেলের কাছে যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু একটা মেয়ে যদি একটা ছেলের কাছে যায় তাহলে তাকে নিয়ে নোংরা নোংরা ভাষায় কথা বলতে হবে? আমি তো ভাবতে পারি না শঙ্খ, কি মানসিকতা তুমি তৈরি করেছো। বাবা, এই ব্যাপারে আমি তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না। মেজদা 1 মিনিট। বলছি, তুই বাড়িতে এসেছিস কি ওই মেয়েটা হয়ে আমাদের সঙ্গে ফাইট করার জন্য? হ্যাঁ, এই বাড়িটা আমারও। এখানে আমার যখন খুশি যেমন খুশি আসার অধিকার আছে। সে ব্যাপারে কারোর কোনো রেস্ট্রিকশন নেই। আর তোরা আমাকে যখন যা ইচ্ছে তাই বলে যাবি আর সেটা আমি মেনে নেবো, সেটা ভেবে নেওয়ারও কোনো কারণ নেই। এই যে বলছিলিস না কি তোদের এখতিয়ারের বাইরে গিয়ে ঠিক আছে আদি, এই বাড়িটা তোমারও, এটাও তুমি বলতে চাইছো তাই তো? বাড়ি দেখাচ্ছ হঠাৎ, এতদিন পর তুমি তোমার বাড়ি দেখাচ্ছ। ঠিক আছে, তুমি যখন খুশি আসবে, যেমন খুশি আসবে, ঠিক আছে। এরপর তো বলবে তোমার বউকে নিয়ে তুমি তোমার বাড়িতে চলে আসবে। বলতে পারতাম, অদিতি সে অধিকার আছে, কিন্তু কোনোদিন বলবো না। তার কারণ অদিতিকে তোমরা খুব ভালো করে চেনো, সে কোনো দিন এ বাড়িতে আসবে না। যাকে এই বাড়ির দরজার সামনে তোমরা দিনের পর দিন দাঁড় করিয়ে রেখেছো, দরজা খুলোনি, সে নিজের ছেলেকে দেখতে না পেয়ে এখান থেকে চলে গেছে, সে সারা জীবনে এ বাড়িতে অন্তত আর কোনোদিন আসবে না। আর আমিও তাকে কোনোদিন আনবো না। তার কারণ শুধু অধিকার দিয়ে সবকিছু হয় না। অদিতিকে মনে মনে আমি সম্মান করি, তার কথার দাম দিই আমি। তাই জন্য আমি তাকে কোনো দিন এখানে আনবো না। হ্যাঁ, তোমরা যদি আমাকে স্ট্যান্ড করতে না পারো তাহলে বলে দাও, আমি এখান থেকে চলে যাব। অদিতি তো জলপাইগুড়ি চলে যাচ্ছে, আমি আমার ফ্ল্যাটে চলে যাব। আর যখন তোমাদের আমাকে দরকার নেই, আমারও তোমাদের দরকার নেই। মেচকা, হ্যাঁ বলো। কতদিন পর বাড়িতে এলেন, দুপুরবেলা একসঙ্গে খাবেন তো? আজ তো ছুটির দিন। না আসবো না, তোমার মেজমা ওখানে নাকে অপেক্ষা করবেন। আসলে আমি এসেছি কিছু ইম্পর্টেন্ট পেপার নিতে আর কিছু জামা কাপড় নিতে। মেজমা এখন ভালো আছেন মেচকা? হ্যাঁ, ও এখন সুস্থ হয়েছে, চলে যাবে এই সপ্তাহের মধ্যেই। আমরা বড়রা এখানে কথা বলছি, আলোচনা করছি, তার মধ্যে তুমি কথা বলছো কেন? তোমাকে কেউ বলেছে মেজমা কেমন আছে না আছে সেটা খবর নিতে? আপনারা আমাকে যতই ছোট ভাবুন মা, আমি তো ছোট নয়, একজন অ্যাডাল্ট মানুষ। মেজমার অসুস্থতার খবর জানি, তাকে তো দেখতে যাওয়ার অনুমতি নেই আমাদের। মেজকা যখন এসেছেন তখন তো মেজকার কাছে খবরটা নিতে হবে। এতে তো কোনো অন্যায় নেই মা। আপনাকে যদি আমি জিজ্ঞেস করতাম তাহলে আপনি কি আমাকে বলতেন? অবশ্য আপনি বলবেনই বা কি করে? মানুষটা কেমন আছেন একবারও তো সে খবর জানতে চান না। শ্রমণা, তোমার সাহস তো দেখছি মন্দ না। যখনই তুমি মেজদাকে দেখো তখনই তোমার সাহস বেড়ে যায়। কেসটা কি বলো তো? হ্যাঁ, তার কারণ ও জানে যে ও যে ন্যায্য কথাগুলো বলছে সেই কথাগুলো শুনে তোরা ওকে অপমান করতে পারিস, কিন্তু আমি কখনো করবো না।
ও খুব ভালো করে জানে যে এ বাড়িতে অন্তত একজন লোক আছে যার উপর ভরসা করতে পারে। ওর উপর যে অন্যায় হয়, যে অবিচার হয়, সেটা শুনে সবাই মুখ বুজে থাকে, কিন্তু অন্তত আমি মুখ খুলে কথা বলবো। তাই জন্য আমি যখন থাকি ও দুটো কথা বলার সাহস পায়। তার কারণ বাকি সময়টা তো মুখ বুজে থাকতে হয় ওকে। তোরা তো বাকি সময়টা ওর মুখ বুঝিয়েই রেখেছিস। তবে একটা কথা মনে রাখিস, যে যত মুখ বুজে থাকবে না, তার ভেতরে তত কথা তৈরি হবে, আর সেটা যেদিন বাস্ট করবে সেদিন কিন্তু আর সামলে রাখতে পারবি না। মেয়েটা চলে যাচ্ছে তোমাকে কে বললো বাবা? ও নাটক করছে। শি ইজ এ ড্রামা কুইন। এটা তোমার হিসেব, আমি সেইভাবে দেখি না। মেয়েটা চলে যাচ্ছে আর তোমার মা ওকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, উনি তো নিয়ে যাবেন, উনি তো ওনার মেন্টর। তাতে তোমার প্রবলেম কি? হ্যাঁ হ্যাঁ, উনি মোহরের মেন্টর, আর মোহরও ওনাকে নিজের মেন্টর হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাতে তোমার প্রবলেম কি? তুমি এই দুজনের মধ্যে পড়তে যাচ্ছ কেন? তুমি হঠাৎ এত চিৎকার করে উঠলে কেন? তোমার অসুবিধাটা কোথায়? শোনো বাবা, আমার কিচ্ছু এসে যায় না, চলে যাক। ওর মতো মেয়ে আমাদের কলেজে এসেছিল বলে আমাদের কলেজে এত গন্ডগোল হয়েছে, চলে যাক। ওরকম একটা মেয়ে বাকি সবার ক্ষতি করে ছাড়ে। শোনো বাবা, আমি যা বলছি সেটা দেখে বলছি। তোমার ধারণাগুলো পাল্টাও শঙ্খ। ও মেয়ে বলে তুমি ওকে এভাবে দেখতে পারো না। তোমার ভেতরে যে ব্লকগুলো তৈরি হয়েছে না, সেগুলো সব ওপেন করো, নইলে সবচেয়ে বেশি কষ্ট পাবে তুমি আর কেউ নয়। এ বাড়ি তোমাকে এমন ভাবে ঘিরে রেখেছে, এ বাড়ি তোমার মনের ভেতরে এমন ধ্যান ধারণা তৈরি করেছে যে সেটা বলার নয়। তুমি একটা ছেলে আর একটা মেয়ের ভেতরে সবসময় ডিসক্রিমিনেট করো। তুমি একটা ছেলেকে যে চোখে দেখো, একটা মেয়েকে সেই চোখে দেখো না। তুমি কোনো মেয়েকে কখনো মানুষের চোখে দেখো না, আর তার সবচেয়ে বড় শিকার হচ্ছে তোমার মা। আর এদের সামনে আমি তোমাকে আর একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, এ বাড়ির লোক তোমার প্রতি ডিউটি করেছে, তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে, সঙ্গে সঙ্গে তোমার ভেতরে কিছু খারাপ গুণেরও জন্ম দিয়েছে। তুমি বড় হয়েছো, এই পৃথিবীটাকে দেখছো, তোমার ভেতরে যে ব্লকগুলো তুমি তৈরি করেছো না, সেগুলো টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দাও। একবার ভেবে দেখো, আমি তোমার বাবা, তোমার ভুল দেখলে আমি সারা জীবন তোমাকে বলবো। একবার ভেবে দেখো তো শঙ্খ, যে মেয়েটা ওরকম ভাবে চিৎকার করে কাঁদছিল, বারবার বলছিল আমি ফিরে যাব, আমি এখানে থাকবো না, এখান থেকে চলে যাব, কতটা কষ্ট পেলে, কতটা অপমানিত হলে একটা মেয়ে এরকম বলতে পারে? একবার ভেবে দেখো তুমি। যে মেয়ে ভাঙে কিন্তু মচকায় না, সে মেয়ে যখন ভেঙেও যায়, মচকেও যায়, তার বুকের ভেতরটা যে কি কষ্ট হয় সেটা তোমার ভাবা উচিত। দিদি, তোকে যে আজ আমি এখানে ডেকেছি, তার জন্য কোনো অশান্তি হবে না তো? অশান্তি হলে হবে। অশান্তি হলে আমি কি করব বল? তাই বলে তুই আমাকে ডেকেছিস আমি দেখা করতে আসবো না? আচ্ছা মোহর, তুইও তো আমার বাড়িতে যেতে পারতিস। হ্যাঁ, আমি যাইনি, আমি যেতে পারতাম, কিন্তু তোর সাথে একটা দরকারি কথা আছে। আমি জলপাইগুড়ি ফিরে যাচ্ছি। মানে? হ্যাঁ দিদি, আমি এখানে আর থাকতে পারবো না। আমি অনেক লড়াই করেছি, আর লড়াই করার ক্ষমতা আমার নেই রে। মোহর, কি বলছিস কি তুই উল্টো পাল্টা? তুই তো সমস্ত লড়াই করেছিস এতদিন ধরে, তারপরে তোর মুখে কিন্তু এই কথাগুলো মানায় না। দিদি, আমি বুঝে গেছি, আমি এখানে থাকতে পারবো না। এখানে আমাকে কেউ স্পেয়ার করে না, বিশেষ করে শঙ্খ রায়চৌধুরী। উনি আমার মোরাল ভেঙে দিয়েছেন। ও আমার মনের জোর, কনফিডেন্স লেভেল সবকিছু জিরো করে দিচ্ছে। আবার চরিত্র নিয়ে কথা বলেছে। এর মধ্যে একটা ঘটনাও ঘটেছে। একদল গুন্ডার পাল্লে আমাকে পড়তে হয়েছিল। তারা আমাকে জোর করে গাড়িতে তুলতে চাইছিল, আর তখন সেখান দিয়ে ডক্টর শঙ্খ রায়চৌধুরী পাস করছিলেন।
তখন উনি আমাকে রেস্কিউ করেন আর অদিতি ম্যামের বাড়ির নিচে আমাকে ড্রপ করে দেন। এসব কি বলছিস তুই? আমি তো সব কিছুই জানি না। মোহর, মোহর আমি তোর দিদি, আমরা দুজন একই শহরে থাকি, আর তুই ফোন করে আমাকে জানাবি না? দিদি তুই জানলে কি করতি? শুধু শুধু চিন্তা করতি, আর তুই জেনেও বা কি করতে পারতিস? আমি যা করার আমি করেছি। আমি তার পরের দিন এসিপি স্যারকে গিয়ে কমপ্লেন করেছি, তাও আবার ম্যাম আর আদি স্যারের কথাতে। আর সেখানে গিয়ে দেখি ডক্টর শঙ্খ রায়চৌধুরী সেখানে উপস্থিত। তিনিও ওই একই বিষয় নিয়েই কমপ্লেন করতে গিয়েছিলেন। তিনি যেহেতু আমাকে রেস্কিউ করেছিলেন তার জন্য সেই ইনফরমেশনটা দিতে গিয়েছিলেন। উনি আমাকে দেখে ওখানে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। আর বেরোনোর সময় কি জঘন্য কথা বলেছে দিদি, আমার নাকি চরিত্র খারাপ, আমি নাকি ইচ্ছে করে ওই বদমাস ছেলেগুলোর সাথে চলে যেতে চাইছিলাম। চলো 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 পাল্টাই।